জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ২য় ক্লাস। গতকালকে লাস্ট ক্লাসে আমরা ৪৫ পর্যন্ত হয়েছিল। অর্থাৎ আমরা ৩৭ ধারা পর্যন্ত পড়েছিলাম। তারপরে যে সেকশন গুলো আছে এগুলো আমাদের না পড়লেও চলবে। আজকে আমরা হচ্ছে 46 থেকে শুরু করব। ৪৬ ধারায় আমাদের অনেকগুলো সংযোজন এসেছে। বিশেষ করে পুলিশের যে অ্যাকশনের যে ক্ষমতা ছিল সেগুলোকে কিছুটা হলেও লাঘব করা হয়েছে এবং এই সেকশনের মাধ্যমে যেটা নতুন করে যুক্ত হয়েছে অ্যামেন্ডমেন্ট এ আমি বলতে পারি এবং আমরা সবাই বুঝতে পারি যে এরকম যাতে কখনো না হয় যে বেআইনিভাবে কেউ আটক হয়, বেআইনিভাবে কেউ গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া না যায়। আ আপনার হচ্ছে গুম হয়ে যায় এরকম যাতে আপনার হচ্ছে কোনো আপনার পরিস্থিতি তৈরি না হয়। সেজন্যই কিন্তু এই সাবসেকশন গুলো নতুন করে যুক্ত হওয়া। ওকে? আমাদের 46 এ বলা আছে যেভাবে গ্রেপ্তার করতে হবে। তাহলে পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে? পুলিশ হচ্ছে বলবে যে আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এখন কথা এবং কাজের দ্বারা যদি হেফাজতে আত্মসমর্পণ করে তাহলে তো সেই ক্ষেত্রে পুলিশের গ্রেপ্তার নিশ্চিতের জন্য বল প্রয়োগের প্রয়োজন নেই। এখন কথা বা কর্মের দ্বারা যদি হেফাজতে আত্মসমর্পণ না করে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার কি করতে পারবেন? পুলিশ অফিসার ওই ব্যক্তির দেহ স্পর্শ করে কি করতে পারবেন? দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে পারবেন। এবং আ যতটুকু করা প্রয়োজন গ্রেপ্তার করতে গিয়ে, হ্যাঁ? ততটুকুই কি করতে পারবেন? নিশ্চিত করতে পারবেন। তাহলে বলপূর্বক বাধা বা হচ্ছে গ্রেপ্তার এড়াতে যদি চেষ্টা করেন আসামি, তাহলে পুলিশ অফিসার যিনি গ্রেপ্তার করতে গিয়েছেন তিনি তার গ্রেপ্তার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সকল পন্থা কি করতে পারবেন? সকল পন্থা অবলম্বন করতে পারবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে যদি কোনো আসামি অভিযুক্ত না হয়, তাহলে তার গ্রেপ্তার নিশ্চিতের জন্য কি করা যাবে না? তার ওই ব্যক্তির ওই আসামির মৃত্যু ঘটানো যাবে না। আপনার তখনই মৃত্যু ঘটানো যাবে যদি কোনো অপরাধী কি করেন? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করেন। তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ যদি কোনো অসময় করে, তাহলে তার গ্রেপ্তার নিশ্চিতের জন্য কি করা যাবে না? তার গ্রেপ্তার নিশ্চিতের জন্য মৃত্যু ঘটানো যাবে না। ৪৬ এর নতুন করে যুক্ত হয়েছে। সবাই একেবারেই হচ্ছে ট্রু সেন্স এ মনে রাখবো কি কোয়েশ্চেন এমসিকিউ পরীক্ষায় আসতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। যে কিভাবে আসতে পারে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন। পাশাপাশি হলো আমরা বিস্তারিতও পড়ব। কারণ আমাদের জানারও তো দরকার আছে। ফৌজদারি কার্যবিধির মতো আইন সংশোধন হয়েছে। সেটা অবশ্যই আমরা কি জানবো না? আমাদেরকে জানতে হবে। তাহলে ৪৬ এর ক তে বলা আছে আপনার গ্রেপ্তারের পদ্ধতি এবং হচ্ছে গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য। তাহলে গ্রেপ্তারকালে পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তা যিনি গ্রেপ্তার করতেছেন, গ্রেপ্তারকারী কর্মকর্তা। এক কথায় আপনি মনে রাখতে পারেন পুলিশ। পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকেই কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারেন। তাহলে যেই গ্রেপ্তারকারী কর্মকর্তা পুলিশ, তিনি যখন গ্রেপ্তার করবেন, তখন তিনি কি করবেন? তিনি নিজের নাম এবং হচ্ছে সঠিক পরিচয় এবং দৃশ্যমান স্পষ্ট পরিচয় বহন করবেন। এখন আপনি একজন পুলিশ অফিসার, আপনি আসামি গ্রেপ্তার করতে গিয়েছেন জিন্সের প্যান্ট আর হচ্ছে গোলগলার গেঞ্জি পরে। তাহলে আপনি যে পুলিশ সেটা কিন্তু কি করা যাচ্ছে না, আপনাকে সহজে শনাক্ত করা যাচ্ছে না। তাহলে আপনাকে যাতে সহজে শনাক্ত করা যায় এজন্য আপনাকে কি করতে হবে? স্পষ্ট পরিচয় অর্থাৎ ড্রেস পরে যেতে হবে। ড্রেসের উপরে আপনার নাম কি সেটাও কিন্তু থাকবে। এবং আপনি নিজের পরিচয় কি করবেন? পরিচয় প্রকাশ করবেন যে আপনি হচ্ছেন এমন। এবং প্রয়োজন হলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তি, তাদেরকে কি করাতে হবে? তাদেরকে আপনি যে পুলিশ অফিসার আপনার কার্ড দেখাতে হবে। অর্থাৎ আপনার পরিচয়পত্র দেখাতে হবে। আপনিই সেই পুলিশ অফিসার। ৪৬ এর ক এর গ তে বলা আছে গ্রেপ্তারের একটি কি করতে হবে? স্মারকলিপি প্রস্তুত করতে হবে। গ্রেপ্তারের কি করতে হবে? স্মারকলিপি প্রস্তুত করতে হবে।
এবং আপনাদের গ্রেপ্তারের যে স্মারকলিপি প্রস্তুত করতে হয়, আপনাদের গ্রুপে কিন্তু সেই স্মারকলিপি আমি আপনাদের গ্রুপে শেয়ার করেছি। তাহলে যিনি গ্রেপ্তার হচ্ছেন, যে অফিসার গ্রেপ্তার করতেছেন, গ্রেপ্তার যখন অফিসার করবেন, তিনি তখন কি করবেন? একটা স্মারকলিপি প্রস্তুত করবেন। স্মারকলিপিটা একটু আমাকে সময় দিবেন। আমি আবার আপনাদের গ্রুপে হুম, রিসেন্ড করতেছি। একটু সময় দিবেন। জি, পাঠিয়েছি আপনাদের গ্রুপে। তাহলে এটা হলো কি? এটা হলো স্মারকলিপি। তাহলে গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য। তাহলে এক্ষেত্রে গ্রেপ্তারের একটি কি করতে হবে? স্মারকলিপি প্রস্তুত করতে হবে। এটা কিন্তু আগে ছিল না। এখন এই স্মারকলিপি কি করতে হয়? প্রস্তুত করতে হয়। এবং এই স্মারকলিপিতে অন্ততপক্ষে একজন সাক্ষীর দ্বারা সেটা কি হবে? অন্ততপক্ষে একজন সাক্ষীর দ্বারা, হ্যাঁ? সেই স্মারকলিপি কি হবে? স্মারকলিপি সত্যায়িত হবে। যিনি গ্রেপ্তারকৃত পরিবারের সদস্য বা এলাকায় গ্রেপ্তার হয়েছেন, সে এলাকার একজন সম্মানিত বাসিন্দা সেখানে কি করবেন? স্বাক্ষর করবেন। এখন যদি সাক্ষী না পাওয়া যায়, এখন ধরেন হচ্ছে রাত বাজে ২টা। কালভার্টের নিচে কতিপয় ডাকাত দল ডাকাতি করতেছে। পুলিশ খবর পেয়েছে এক্স-রে ডিউটি চলাকালীন সময়ে। এখন পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে হ্যাঁ, আপনার হচ্ছে আ ডাকাত দলকে গ্রেপ্তার করার জন্য এখানে অপারেশন চালিয়েছে। এখন অপারেশন চালিয়ে আপনার হচ্ছে সেখান থেকে ২ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এখন রাত ২টা কালভার্টের নিচে নীরব জায়গায়। এখানে কোথায় সাক্ষী পাওয়া যাবে বলেন তো? সাক্ষী কোথায় পাবো এখানে? এখানে তো আপনার হচ্ছে সাক্ষী নেই। তাহলে এই ক্ষেত্রে সাক্ষী যদি না থাকে, তাহলে সেই যে স্মারকলিপি আপনাদেরকে পাঠালাম, সেই স্মারকলিপিতে কি করতে হবে? এই স্মারকলিপিতে আপনার হচ্ছে কারণ উল্লেখ করতে হবে। ৩ নম্বরে বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত বা আঙ্গুলের ছাপ যুক্ত হবে যদি তিনি না অস্বীকার না করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে আসামিকে যদি তার বাসস্থান ছাড়া অন্য কোথাও থেকে গ্রেপ্তার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওনার যে পরিবারের সদস্য আছে, অর্থাৎ আসামির যে পরিবারের সদস্য আছে, তাদেরকে বা হচ্ছে তার যে আত্মীয় বন্ধু-বান্ধব তাদেরকে কি করতে হবে? হেফাজতের স্থান, গ্রেপ্তারের স্থান সম্পর্কে জানিয়ে দিতে হবে। এবং যত দ্রুত সম্ভব জানিয়ে দিতে হবে এবং কোনোভাবেই গ্রেপ্তারের সময় থেকে ১২ ঘন্টার বেশি কি করা যাবে না? ১২ ঘন্টার বেশি অবহিত করা যাবে না। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে এবং আসবে আমার কাছে মনে হচ্ছে যে এবারের এমসিকিউ পরীক্ষার্থী যারা আছেন। যদি অভিযুক্ত ব্যক্তিকে বাসস্থান ব্যতীত অন্য কোথাও থেকে গ্রেপ্তার করা হয় তাহলে পরিবারের সদস্যদেরকে কত ঘন্টার মধ্যে জানাতে হবে? উত্তর কি হবে? পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনকে ১২ ঘন্টার মধ্যে জানাতে হবে। ১২ ঘন্টার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপরে বলা আছে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাহলে আঘাতের চিহ্ন পাওয়া গেলে সেই ক্ষেত্রে একজন মেডিকেল অফিসার দ্বারা কি করতে হবে? তার পরীক্ষা করতে হবে এবং তার প্রাথমিক চিকিৎসা কি করতে হবে? প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাহলে যে আসামি গ্রেপ্তার হলো, সেই আসামির শরীরে যদি আপনার হচ্ছে কি পাওয়া যায়? আপনার আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাহলে একজন মেডিকেল অফিসার দ্বারা কি করতে হবে? তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। এবং মেডিকেল অফিসার বা চিকিৎসকের কাছ থেকে কি করতে হবে? সনদপত্র নিতে হবে এবং আঘাতের কারণ নথিভুক্ত করতে হবে। এবং আরেকটা বিষয় হলো দেখেন ৬ নম্বরে বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি তিনি চান তার পছন্দের যে আইনজীবী, সেই পছন্দের আইনজীবীর সাথে কি করতে হবে? তার দেখা করার সুযোগ দিতে হবে এবং ১২ ঘন্টার মধ্যেই তা নিশ্চিত করতে হবে। ১২ ঘন্টার মধ্যে কি করতে হবে? পছন্দের আইনজীবী বা হচ্ছে নিকট আত্মীয়ের সাথে দেখা করার কি করতে হবে? দেখা করার সুযোগ দিতে হবে। তাহলে এইখান থেকে এতগুলো পড়া নতুন করে যুক্ত হলো। এইখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসতে পারে, আমার মনে হয় ৪৬ এর ক থেকে পরবর্তী এমসিকিউ পরীক্ষায় এই কোয়েশ্চেনটাই আসতে পারে। যে আপনার গ্রেপ্তারকৃত ব্যক্তি
যদি বাসস্থান ছাড়া অন্য কোথাও থেকে গ্রেপ্তার হয় তাহলে সেই ক্ষেত্রে পরিবার বা আত্মীয়স্বজন এদেরকে কত ঘন্টার মধ্যে অবহিত করতে হবে? ১২ ঘন্টার মধ্যে অবহিত করতে হবে। ৪৬ এর B তে বলা আছে সাধারণ ডায়েরিতে গ্রেপ্তারের তথ্য কি করতে হবে? গ্রেপ্তারের তথ্য অফিসিয়াল যে রেকর্ড বা রেজিস্টার বুক আছে সেই রেজিস্টার বুকে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে এবং কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ কে দিয়েছে তার নাম উল্লেখ করতে হবে। যার কাছে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে তার নামও কি করতে হবে? উল্লেখ করতে হবে। যে পুলিশ কর্মকর্তার হেফাজতে রয়েছে তার নামও কি করতে হবে? তার নামও লিখতে হবে। এখন আসামি হলো নারায়ণগঞ্জের, গ্রেপ্তার হলো মুন্সিগঞ্জ থেকে। অর্থাৎ এক থানার আসামি গ্রেপ্তার হয়েছে আরেক থানায়। তাহলে সেই ক্ষেত্রে ওই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, সেই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কি করতে হবে? গ্রেপ্তারের বিষয়ে আপনার হচ্ছে আ অবগত করতে হবে এবং ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, তিনি কি করবেন? তিনি সেই এলাকার যে অফিসার্স ইনচার্জ আছেন, তিনি হলো মেমোরেন্ডামের কপি সাধারণ ডায়েরিতে কি করবেন? সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করবেন। এবং আরেকটা বিষয় দেখেন বলা আছে ৪৬ এর বিয়ের ৩ এ বলা আছে, সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বন্ধু, আত্মীয়স্বজন, প্রতিবেশীকে গ্রেপ্তার সম্পর্কে তথ্য দিতে বাধ্য থাকিবেন। আগে যে পুলিশ কি করত? ওরে বাবা রে বাবা! পুলিশের কাছে গেলে গরমে শেষ ছিল না। কোনো ইনফরমেশন দিত না। পরে আসেন। এখানে ঢোকার কোনো সুযোগ নেই। কে গ্রেপ্তার হয়েছে? পরে জানতে পারবেন। কোর্টে আগে চালান দিক। এই ধরনের কিন্তু এখন আর সুযোগ থাকতেছে না। আমি মনে করি এই ধরনের সেকশনের কারণে যেটা যুক্ত হয়েছে নতুন করে যুগান্তকারী হয়েছে এবং একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি যে, এই যে গ্রেপ্তারের যে বিধানগুলো যুক্ত হয়েছে, এই বিধানের মাধ্যমে অন্যায়ভাবে যাতে কেউ আ গ্রেপ্তার হয়ে গুম না হয়ে যায়, আ গুম অপরাধের শিকার না হয়, সেটা অবশ্যই কি হয়েছে? আমি মনে করি শক্তপোক্তভাবে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। ৪৬ এর সি তে বলা আছে গ্রেপ্তারের তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন। তাহলে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই এলাকার যে পুলিশ সুপার আছেন অর্থাৎ এসপি মহোদয় আছেন বা আপনার যদি মহানগর এলাকায় হয় তাহলে মহানগর এলাকার যে কমিশনার সাহেব আছেন, তিনি কি করবেন? একজন ব্যক্তিকে অর্থাৎ পুলিশের একজন কর্মকর্তাকে যেনার সর্বনিম্ন পদ হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই এরকম একজন ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য সংরক্ষণের জন্য কি করবেন? সংরক্ষণাবেক্ষণের জন্য আপনার হচ্ছে নির্দেশ দিবেন। এখন তিনি তথ্য সংরক্ষণ করবেন এবং যদি সম্ভব হয় সেগুলো ডিজিটাল আকারে ল্যাপটপে অর্থাৎ হচ্ছে পুলিশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ডিজিটাল আকারে কি করবেন? লিপিবদ্ধ করবেন। ৪৬ এর ডি তে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তা। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কর্মকর্তার দায়িত্ব হবে আ যার হেফাজতে মানে হচ্ছে আসামি থাকবে সেই পুলিশ কর্মকর্তার দায়িত্ব হবে ওই ব্যক্তির কি করা? স্বাস্থ্য এবং নিরাপত্তার যথাযথ যত্ন নেওয়া। ৪৬ এর ই তে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয়, তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি হসপিটালে প্রেরণ করতে হবে। সরকারি হসপিটালে প্রেরণ করার পর, সরকারি হসপিটালের যে কর্মকর্তা আছে তিনি তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করবেন এবং তিনি কি পরীক্ষা-নিরীক্ষা করলেন সেই সম্পর্কে একটি প্রতিবেদন দাখিল করবেন। আর যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি অর্থাৎ অপরাধী বা হচ্ছে আমরা বলি আসামি আ যে উনি যদি একজন মহিলা হয়, তাহলে সেই ক্ষেত্রে নারী চিকিৎসক দ্বারা কি করতে হবে? নারী চিকিৎসক দ্বারা আপনার হচ্ছে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। খুবই মজার পড়া যুক্ত হয়েছে। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে যতটুকু পড়লাম, আমার কাছে যেটা মনে হয় ২ টা বিষয় আসতে পারে। ৪৬ এর থেকে পরিবারের সদস্যদেরকে ১২ ঘন্টার মধ্যে অবহিত করতে হবে। আর গ্রেপ্তারের একটি স্মারকলিপি প্রস্তুত করতে হবে, এটাও আসতে পারে। গ্রেপ্তারকারী কর্মকর্তা গ্রেপ্তারের একটি স্মারকলিপি প্রস্তুত করবেন এই সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? ৪৬ এর ক তে বলা আছে। এটাও আমার কাছে মনে হচ্ছে ইম্পোর্টেন্ট। তারপরে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে জানার বিষয়। এগুলো পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় বিশেষ করে আসার আমি মনে করি না খুব বেশি কিছু আছে। আ তারপরে হলো ৪৭ ধারায় বলা আছে যাকে গ্রেপ্তার করতে হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করেছে সেই স্থানে তল্লাশি। তাহলে পুলিশ অফিসার একজন ব্যক্তিকে আপনার হচ্ছে গ্রেপ্তার করতে এসেছে। এখন ওই ব্যক্তি কোথায় চলে গেল? ওই ব্যক্তি হলো আপনার একটা রুমের ভিতরে চলে গেল।
বা একটা গোডাউনের ভিতরে ঢুকে পড়ল। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসারকে কি করতে হবে? ওই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য আপনার হচ্ছে যুক্তিযুক্ত কি করতে হবে? যুক্তিযুক্ত সুযোগ দিতে হবে। এখন পুলিশ অফিসারকে যদি যুক্তিযুক্ত সুযোগ না দেয়, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার কি করতে পারবেন? পুলিশ অফিসার দরজা জানালা ভেঙে সেইখানে প্রবেশ করতে পারবেন। ৪৯ ধারায় বলা আছে, এখন পুলিশ অফিসার আপনার হচ্ছে কি করল? হ্যাঁ? পুলিশ অফিসার হচ্ছে আপনার গ্রেফতার করার জন্য একটা আবদ্ধ স্থানে প্রবেশ করল। এখন আবদ্ধ স্থানে প্রবেশ করার পর সেইখানে যদি পুলিশ অফিসার আটকে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? পুলিশ অফিসার যদি আটকে যায়, তাহলে সেই ক্ষেত্রে উনি আপনার হচ্ছে দরজা জানালা ভেঙে ফেলতে পারবেন। দরজা জানালা ভেঙে তারপরে সেখান থেকে কি করতে পারবেন? ৪৯ ধারায় বলা আছে সেখান থেকে বের হতে পারবেন। ৫১ ধারায় বলা আছে যে যদি কোনো কিছু কি হয়? জব্দ করা হয়, সেটা আসামির হেফাজত থেকে হতে পারে। তাহলে যদি কোনো কিছু জব্দ করা হয়, হ্যান্ড রিজ করেছেন একজন, কিছু বলতে চাচ্ছেন। কে হ্যান্ড রিজ করেছেন? সাফিনুর রহমান ভাই বলেন। স্যার ৪৭ আর ৪৯ কি একই ধারা, একই রকম না? কত ধারা? দরজা ভাঙার যেটা ৪৭ আর ৪৯। একটা হলো দরজা ভেঙে প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পর আচ্ছা সেখানে আচ্ছা। যদি আটকে পড়েন, বুঝেননি? হ্যাঁ। যদি আটকে পড়েন, তাহলে সেক্ষেত্রে আবার ভাইঙা বের হয়ে আসতে ও, পারেন। এগুলো ঢুকছেন, ঢুকে আটকায় পড়লে সেটা ভাঙা হলো না পঞ্চায়েত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাঙা অন্তত ভেরি গুড। জি, ধন্যবাদ। ৫১ ধারায় বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি থেকে যদি কোনো বস্তু জব্দ করা হয়, যেটাকে আমরা জব্দ তালিকা বা সিজার লিস্ট বলি। তাহলে এই জব্দ তালিকা, আপনাদেরকে জব্দ তালিকার একটা কপি দিচ্ছি, দেখবেন গ্রুপে। একটু সময় নিচ্ছি আপনাদেরকে, যেহেতু একজন ক্রিমিনাল প্র্যাকটিশনার, চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। জি, আপনাদেরকে জব্দ তালিকার কপি পাঠিয়েছি। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তি থেকে যদি কোনো বস্তু জব্দ করা হয়, আমি যে জব্দ তালিকা পাঠিয়েছি, একজন ব্যক্তির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা জব্দ করা হয়েছে। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তি থেকে যদি কোনো বস্তু জব্দ করা হয়, তাহলে জব্দকারী অফিসার কি করবেন? সাক্ষীর সম্মুখে একটা তালিকা প্রস্তুত করবেন এবং সেই জব্দ তালিকায় কি হবে? সেই সাক্ষীর স্বাক্ষর নেওয়া হবে এবং সেই তালিকার একটি কপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা হচ্ছে তার দ্বারা মনোনীত ব্যক্তিকে কি করবেন? আপনার সরবরাহ করবেন। আমরা চলে যাব ৫৪ ধারায়। ৫৪ ধারায় ২ টা বিষয় নতুন করে যুক্ত হয়েছে। আমরা সকলেই ৫৪ ধারায় অবগত ছিলাম। এমসিকিউ পরীক্ষায় বারবারই কোয়েশ্চেন এসেছে। হোয়েন পুলিশ মে অ্যারেস্ট উইথআউট ওয়ারেন্ট। পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারতেন এই ৫৪ ধারা অনুযায়ী? তো আমরা সকলে অবগত ছিলাম যে এই ৫৪ ধারা অনুযায়ী পুলিশ ৯ টি কারণে কি করতে পারতেন? ৯ টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু এখন এই ৫৪ ধারা সংশোধন হয়েছে। এই ৫৪ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয়, এখন যদি বলা হয় যে ৫৪ ধারায় পুলিশ কয়টি গ্রাউন্ডে বা কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন? আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন। তাহলে উত্তর কি হবে? এই ৫৪ ধারায় ১১ টি ক্ষেত্রে পুলিশ কি করতে পারবেন? ১১ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তাহলে ১ম এ কি বলা আছে? সেই ১১ টি ক্ষেত্রের প্রথমত বলা আছে যে, পুলিশের উপস্থিতিতে যদি কেউ আমলযোগ্য অপরাধ সংগঠন করে, কগনিজেবল অফেন্স করে, তাহলে পুলিশের উপস্থিতিতে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে, তাহলে আমলযোগ্য অপরাধীকে পুলিশ কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। দ্বিতীয়ত বলা আছে, যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রহিয়াছে, যিনি ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধে আপনার হচ্ছে কি?
অভিযুক্ত হতে পারেন এরকম ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা নতুন করে যুক্ত হয়েছে যে, যে ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া গিয়েছে, যিনি ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ করেছেন। তৃতীয়ত হলো এমন ব্যক্তি যিনি হলো ৭ বছরের বেশি, যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে, যে ব্যক্তি ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য কি করেছেন? অপরাধ সংগঠন করেছেন। চতুর্থত বলা আছে যে ব্যক্তি যার বিরুদ্ধে আইনসঙ্গত কারণ ছাড়া বাড়িঘর ভাঙার যন্ত্র পাওয়া গেছে, হাউস ব্রেকিং। তাহলে এখানে নতুন করে ২ টা পয়েন্টই যুক্ত হয়েছে। ২ এবং ৩ এখানে হলো ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ। আর তৃতীয়ত হলো ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ। চতুর্থত বলা আছে যেকোনো ব্যক্তি যার কাছে আইনসঙ্গত কারণ ছাড়া বাড়ি ভাঙার কোনো যন্ত্র পাওয়া যায়। তাহলে বাড়ি ভাঙার যন্ত্র যদি পাওয়া যায়, এখন আপনি একজন ব্যাংকার। আপনি ব্যাংকে জব করেন। এখন বাজে রাত ২টা। আপনার কাছে তো আ আ আপনার কাছে কি হাতুড়া, বাডাল এগুলো থাকার কথা? কথা না। কিন্তু আপনার কাছে আছে। তাহলে এই ক্ষেত্রে আপনি কারণ দর্শাতে হবে পুলিশ অফিসকে। রাত ২টা বাজে আপনি হাতুড়া, বাটাল, করাত এগুলো দিয়ে কি করেন? আপনি হলেন একজন ব্যাংকার। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। পঞ্চমত বলা আছে যেকোনো ব্যক্তি সরকারের আদেশে অপরাধী হিসেবে ঘোষিত, অর্থাৎ ঘোষিত অপরাধীকে পুলিশ কি করতে পারবেন? ঘোষিত অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ষষ্ঠত বলা আছে যার কাছে কি পাওয়া গেছে? স্টোলেন গুডস পাওয়া গেছে। অর্থাৎ চোরাই মাল পাওয়া গেছে, চোরাই সম্পত্তি পাওয়া গেছে। তাহলে যার কাছে চোরাই সম্পত্তি পাওয়া যাবে, তাকে পুলিশ কি করতে পারবে? ষষ্ঠত বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। সপ্তমত বলা আছে যিনি পুলিশের কাজে কি করবেন? পুলিশের কাজে বাধা দিবেন। তাহলে পুলিশের কাজে যে ব্যক্তি বাধা দিবেন, পুলিশ তাকে কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। অষ্টমত বলা আছে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত কারণ আছে যিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছেন। এরকম ব্যক্তিকে পুলিশ কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। নবমে বলা আছে যিনি বাংলাদেশের বাইরে অপরাধ করেছেন এরকম যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে পুলিশের কাছে। নির্ভরযোগ্য তথ্য আছে। তাহলে ওই ব্যক্তিকে পুলিশ কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ১০ এ বলা আছে অ্যা যিনি কারাদণ্ড ভোগ করে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, এখন মুক্তি পাওয়ার সময় আদালত হচ্ছে বলে দিয়েছিল যে তিনি পরবর্তী ৩ বছর বা ৫ বছর কোথায় থাকেন সেই সম্পর্কে আদালতকে তিনি কি করবেন? আদালতকে অবগত করবেন। এখন তিনি যদি অবগত না করেন, অর্থাৎ ৫৬৫-৩ এর অধীন প্রণীত বিধি যদি ভঙ্গ করেন, তাহলে ওই ব্যক্তিকে পুলিশ কি করতে পারেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। একাদশে বলা আছে যে যারকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কর্মকর্তার কাছে কি পাওয়া গেছে? পুলিশ কর্মকর্তার কাছে অনুরোধ পাওয়া গেছে। এরকম ব্যক্তিকে পুলিশ কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় ৫৪ ধারায় যদি কোয়েশ্চেন আসে যে কয়টি গ্রাউন্ডে ৫৪ ধারায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে? তাহলে উত্তর হবে কি? ১১ টি ক্ষেত্রে। তাহলে এই ১১ টি ক্ষেত্র তো আমাদেরকে লিখিত পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এমসিকিউ পরীক্ষায় না হয় ভুলে গেলাম। তাহলে লিখিত পরীক্ষায় মনে রাখার একটা টেকনিক আছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত আপনারা দাগ দিবেন হচ্ছে কগনিজেবল অফেন্স এর নিচে। ১ নাম্বার হলো কগনিজেবল অফেন্স, ২ নাম্বার হলো ৭ বছরের কম, ৩ নাম্বার হলো ৭ বছরের বেশি, ৪ নাম্বার হলো হাউস ব্রেকিং, ৫ নাম্বার হলো ঘোষিত অপরাধী। দাগ দেন সবাই। মনে থাকবে। কি পয়েন্টগুলো মনে রাখলেই হয়ে যাবে। তাহলে ১ নাম্বারে আমরা দাগ দিয়েছি কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধে। ২ নাম্বারে দাগ দিয়েছি ৭ বছরের কম। ৩ নাম্বারে দাগ দিয়েছি ৭ বছরের বেশি। চতুর্থত দাগ দিয়েছি হাউস ব্রেকিং। পঞ্চমত দাগ দিয়েছি ঘোষিত অপরাধী। ষষ্ঠত হলো যার কাছে হচ্ছে চোরাই মাল পাওয়া গেছে। ৭ নাম্বার হলো আ যিনি হচ্ছে পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেন। ৮ নাম্বার হলো যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ আছে যিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছেন। তাহলে সশস্ত্র বাহিনী। ৭ নাম্বার হলো আপনি দাগ দিবেন হচ্ছে পুলিশ কর্মকর্তার কাজে বাধা। ৬ নাম্বারে দাগ দিবেন হচ্ছে চোরাই মাল। আর হচ্ছে ৯ম এ দাগ দিবেন হচ্ছে বাংলাদেশের বাইরে অপরাধ। ১০ এ দাগ দিবেন হচ্ছে ৫৬৫-৩। ১১ তে দাগ দিবেন হচ্ছে অনুরোধ পত্র। তাহলে এই কি পয়েন্ট গুলো আপনারা যদি মনে রাখেন তাহলে লিখিত পরীক্ষায় কিন্তু আপনারা
সবগুলোই কিন্তু লিখে আসতে পারবেন। এটাকে মনে রাখার জন্য আপনারা ৯ টাকে মনে রাখার জন্য ২ টা ব্যতীত বাকি যে ৯ টা আছে সেটাকে আপনারা একটা পয়েন্টে মনে রাখতে পারেন। CIP একটু লিখেন আমার সাথে। SODE আর তার মানে কি? টিপসু ডারার। সি মানে হলো কি? কগনিজেবল অফেন্স। সিতে কি কগনিজেবল অফেন্স। তাহলে কগনিজেবল অফেন্স করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আই মানে হলো কি? ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং। ঘর ভাঙার সরঞ্জাম থাকলে। পি মানে হলো কি? প্রক্লামেশন অফ এন অফেন্ডার। এস মানে হলো কি? যদি কারো কাছে স্টোলেন গুডস থাকে। ও মানে হলো কি? অবস্ট্রাক্ট ফ্রম পুলিশ অফিসার। পুলিশের কাজে বাধা। ডি মানে হলো কি? ডিজার্টার ফ্রম আর্ম ফোর্সেস। ই মানে হলো এক্সট্রাডিশন অর্থাৎ দেশের বাইরে যদি কোনো অপরাধ করে। আর মানে হলো রিলিজ কনভিক্ট অর্থাৎ মুক্তিপ্রাপ্ত আসামি যদি মুক্তির শর্ত ভঙ্গ করে। আর আরে হলো কি? রিকুইজিশন অর্থাৎ যাকে গ্রেফতারের জন্য অনুরোধপত্র পাওয়া গেছে। তাহলে এই চিপসু ডারার শব্দটা আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ৯ টা আপনাদের এমনিতেই মনে থাকবে। ওইটার সাথে আরো ২ টা যোগ হবে। দ্বিতীয়ত, তৃতীয়ত ৭ বছরের কম আর ৭ বছরের বেশি। এই তো ১১ টা হয়ে গেল। তার মানে লিখিত পরীক্ষায়ও কিন্তু আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই শব্দটা একটু লিখে রাখেন। সবাই খাতায় লিখেন। CIPSODER চিপসুডার। CIPSODER। সি মানে হলো কগনিজেবল অফেন্স। আই মানে হলো ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং। পি মানে হলো প্রক্লামেশন অফ এন অফেন্ডার। এস মানে হলো স্টোলেন গুডস। ও মানে হলো অবস্ট্রাক্টস এ পুলিশ অফিসার। ডি মানে হলো ডিজার্টার ফ্রম আর্ম ফোর্সেস। ই মানে হলো এক্সট্রাডিশন। আর মানে হলো রিলিজ কনভিক্ট। আর সর্বশেষ আর হলো কি? রিকুইজিশন। ৫৫-৫৪ ক নতুন করে যুক্ত হয়েছে ২০২৫ সালের সংশোধনীতে গ্রেপ্তারের কারণ জানানো। তাহলে কোনো পুলিশ কর্মকর্তা যদি পরোয়ানা ব্যতীত গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত কাউকে গ্রেপ্তার করেন, তবে গ্রেপ্তারের সময় সেই ব্যক্তিকে কি করবেন? গ্রেপ্তারের কারণ জানাবেন যে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কোনো পুলিশ কর্মকর্তা যদি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করেন, তবে গ্রেপ্তারের সময় সেই ব্যক্তিকে কি করবেন? গ্রেপ্তারের কারণ জানাবেন। ৫৫ ধারায় বলা আছে এখানে একটু কারেকশন হবে, এখানে হবে ১৪ টি। তাহলে ৫৫ ধারায় কি বলা আছে? ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেপ্তার। তাহলে ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেপ্তার থানার এলাকার মধ্যে প্রবেশ করে যদি কেউ আত্মগোপন করে কোনো ব্যক্তি এবং সে যদি নিজের সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারে এবং অভ্যাসগতভাবে যদি কেউ গৃহভঙ্গকারী বা চোর হয়। এই ৩ টা গ্রাউন্ডে ৫৫ ধারায় বলা আছে এই ৫৫ ধারায় এই ৩ টা গ্রাউন্ডে পুলিশ কি করতে পারে? পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বলি এমসিকিউ পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসলো সেটা আগে বুঝতে হবে। এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে ৫৪ ধারায় কয়টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? তাহলে ৫৪ ধারায় ১১ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারেন। আর যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ৫৪ এবং ৫৫ মিলিয়ে ৫৪ এবং ৫৫ মিলিয়ে সর্বমোট কয়টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? তাহলে ৫৪ এবং ৫৫ মিলিয়ে সর্বমোট ৫৫ ধারায় হলো ৩ টি, ৫৪ ধারায় হলো ১১ টি। তাহলে ১১, ১২, ১৩, ১৪ অর্থাৎ সর্বমোট ৫৪ এবং ৫৫ মিলিয়ে ১৪ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। যারা বই নিয়েছেন যাদের এখানে ১২ টি ক্ষেত্র দেয়া আছে, ১২ টা এক লাইনে কেটে এক টানে কেটে এখানে হচ্ছে কি করবেন? ১৪ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন সেটা এড করে দিবেন। ৫৯ ধারায় বলা আছে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। তাহলে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের কার্যপদ্ধতি কোথায় বলা আছে? বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের কার্যপদ্ধতি বলা আছে ৫৯ ধারায়। আমরা বেসরকারি লোক, আমরা কি করতে পারি? আমরাও গ্রেপ্তার করতে পারি। কাকে গ্রেপ্তার করতে পারি আমরা? একেবারেই ট্রু সেন্সে যদি আমাদের সামনে ছিনতাই হয়, যেটাকে আমাদের আইনের ভাষায় দস্যুতা বলে। আমরা কি ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারি? আটক করতে পারি? হ্যাঁ, পারি। আমাদের সামনে যদি কেউ চুরি করে, তাহলে চোরকে কি আমরা আটক করতে পারি, গ্রেপ্তার করতে পারি? হ্যাঁ, পারি।
যদি ডাকাতি হয়, ডাকাতকেও কি করতে পারি? আটক করতে পারি, গ্রেপ্তার করতে পারি। তাহলে এই ৫৯ ধারায় বলা আছে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের কার্যপদ্ধতি। তাহলে জামিন অযোগ্য, আমলযোগ্য অপরাধ বা ঘোষিত অপরাধ বিলম্ব না করে পুলিশের নিকট হস্তান্তর করে, হ্যাঁ? পুলিশের নিকট যদি হস্তান্তর করে পুলিশ থানায় নিয়ে যাবেন। এক কথায় আমরা যদি বলি জামিনযোগ্য বা আমলযোগ্য যদি কোনো অপরাধ কোনো ব্যক্তি করে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে বেসরকারি লোক কি করতে পারেন? বেসরকারি লোক গ্রেপ্তার করতে পারেন। তবে গ্রেপ্তারের পর, আটকের পর যথাসম্ভব তাকে নিকটস্থ পুলিশের নিকট হস্তান্তর করতে হবে অথবা পুলিশ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? থানায় নিয়ে যেতে হবে। এবং এই ৫৯ ধারায় যে আসামির বিরুদ্ধে কি হয়েছে? হুলিয়া জারি হয়েছে। সেই হুলিয়া জারিকারী যে আসামি আছে, সেই আসামিকে আমরা বেসরকারি লোক কি করতে পারবো? গ্রেপ্তার করতে পারবো। এমসিকিউ পরীক্ষার জন্য এই ৫৯ ধারা খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় যদি আসে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? তাহলে উত্তর কি হবে? বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের বিধান এই ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারায় আছে। ৬৭ ক নতুন করে যুক্ত হয়েছে। গ্রেপ্তারের বিধান লঙ্ঘনের ক্ষেত্রে পদ্ধতি। ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে যদি আসামিকে হাজির করা হয়, অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করা হয়, তিনি পর্যালোচনা করে দেখবেন যে গ্রেপ্তারের বিধানসমূহ পুলিশ কর্মকর্তা যথাযথভাবে মেনে চলেছেন কিনা। এখন যদি ম্যাজিস্ট্রেট বা আদালত মনে করেন যে কোনো বিধান কি হয়েছে? অবহেলা হয়েছে, লঙ্ঘিত হয়েছে, মানা হয়নি। তাহলে যেই কর্মকর্তা আপনার হচ্ছে অবহেলা করেছেন, আ তার বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী কি করতে পারেন? সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেয়ার কি করতে পারেন? ব্যবস্থা নেয়ার নির্দেশ দিতে পারেন। ওকে, আমরা চলে যাব হচ্ছে 68 68 ধারা সমন। তাহলে আদালত যদি কোনো মামলা আমলে নেয় তাহলে আসামিকে উপস্থিত হওয়ার জন্য সমন দিতে পারেন বা ওয়ারেন্ট দিতে পারেন। তাহলে উপস্থিত হতে বাধ্য করার জন্য সমন বা পরোয়ানা জারি হবে। তাহলে সমন সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? সমন সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারায় আছে। সমন কে জারি করবেন? কাজী হোসাইন ফারুক ভাই এবং সাফিনুর রহমান ভাই হ্যান্ড রেইজ করেছেন। আপনাদের কোয়েশ্চেন গুলো নিচ্ছি। আর একটু এগিয়ে নিই। ঠিক আছে? আপনারা কোয়েশ্চেন গুলো একটু নোট করে রাখবেন। তাহলে সমন কে ইস্যু করবে? ৬৮ এর ১ এ বলা আছে সমন ইস্যু করবে হচ্ছে আদালত। তাহলে আদালতের কে ইস্যু করবে সমন? আদালতের প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার বলতে কাকে বোঝানো হয়েছে? আদালতের জজ সাহেবকে বোঝানো হয়েছে বা অপর কোনো কর্মকর্তা যাকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতে কি করা হয়েছে? মনোনীত করা হয়েছে। ৬৮ এর ২ এ বলা আছে সমন কে জারি করবে? সাধারণত ট্রাইব্যুনালের যে মামলাগুলো হয়, যেমন নারী শিশু ট্রাইব্যুনাল বা উপরের কোর্টের যে মামলাগুলো, ক্রিমিনাল মামলাগুলো, ওই মামলাগুলোতে সমন জারি করে হচ্ছে পুলিশ অফিসার। আমি নিজেই গত সপ্তাহে বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনালে কিছুদিন আগে একটা মামলা করেছিলাম। যে মামলায় গত সপ্তাহে পুলিশ কি করেছে? পুলিশ অফিসার সমন জারি করেছে। তাহলে সমন কে জারি করবে? সমন জারি করবে হচ্ছে পুলিশ অফিসার বা আদালতের অফিসার বা অপর কোনো সরকারি কর্মকর্তা কি করবেন? সমন জারি করবেন। ৬৯ এ বলা আছে যার বরাবর সমন প্রদান করা হবে সম্ভব হলে তাকে কি করতে হবে? ২ টি প্রতিলিপির ১ টি প্রদান করতে হবে এবং অন্য কপিতে স্বাক্ষরপূর্বক কি করবেন? প্রাপ্তি স্বীকার করবেন। ৬৯ এর ৪ নতুন করে ২০২৫ সালে যুক্ত হয়েছে। ৬৯ এর ৪ সমন প্রেরণের অতিরিক্ত পদ্ধতি। আমাদের যেমন দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ৫ আদেশের ৯ বিধির উপবিধি ৩ সংযুক্ত হয়েছে, সংশোধন হয়েছে। আ দেওয়ানি কার্যবিধির ৫ আদেশে কি আছে? সমন জারির পদ্ধতি। ৫ আদেশের ৯ বিধিতে কি আছে? সমন জারির পদ্ধতি কয়টি? ৪ টি। ৯ বিধির উপবিধি ৩ এ আপনার হচ্ছে নতুন করে যুক্ত হয়েছে এসএমএস আপনার হচ্ছে এসএমএস এর মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যাবে। ঠিক তেমনই আমাদের এই ফৌজদারি কার্যবিধির ৬৯ এর সাবসেকশন ৪ যুক্ত হয়ে এখানে সমন প্রেরণের অতিরিক্ত পদ্ধতি যুক্ত হয়েছে। তাহলে অতিরিক্ত পদ্ধতি কি কিভাবে সমন জারি করা যাবে? প্রথমেই বলা আছে শর্ট মেসেজ সার্ভিস অর্থাৎ এসএমএস। এসএমএস এর মাধ্যমে কি করা যাবে? সমন জারি করা যাবে। তারপরে বলা আছে ভয়েস কল।
ভয়েস কলের মাধ্যমে কি করা যাবে? সমন জারি করা যাবে। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যাবে। ইলেকট্রনিক মেইল অর্থাৎ মেইলের মাধ্যমেও কি করা যাবে? ক্রিমিনাল মামলায় সমন জারি করা যাবে। ৭০ ধারায় বলা আছে, এটাও সংশোধন হয়েছে ৭০ ধারা। যার বরাবর সমন প্রদান করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে কার বরাবর সমন দিতে হবে? তাহলে যার বরাবর সমন প্রদান করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে পরিবারের সাবালক সদস্য বরাবর। এখানে কি সংশোধন হয়েছে ৭০ ধারা থেকে? এখানে আগে ছিল কি? সাবালক পুরুষ সদস্য বরাবর। একেবারেই ট্রু সেন্সে আমরা যদি দেখে থাকি, যাদের কাছে পুরাতন বই আছে দেখবেন। তো এখানে আছে কি? যার বরাবর সমন প্রদান করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে পরিবারের সাবালক পুরুষ সদস্য বরাবর সমন দিতে হবে। সেটা সংশোধন হয়ে এখন শুধু আছে কি? এখন শুধু আছে হচ্ছে সাবালক সদস্য বরাবর কি করতে হবে? সমন দিতে হবে। তাহলে সাবালক সদস্য পুরুষও হতে পারে, সাবালক সদস্য কি হতে পারে? সাবালক সদস্য মহিলাও হতে পারে। আমরা চলে যাব হচ্ছে ৭৫ ধারায়। এখন ধরেন একজন আসামিকে উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞ আদালত থেকে কি করা হলো? সমন প্রেরণ করা হলো। এখন আসামি যদি উপস্থিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে? সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ৭৫ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হবে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কে জারি করবে? ৭৫ রেখে বলা আছে যে গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে আদালত কি করবেন? গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট হচ্ছে আদালত জারি করবেন। প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানা কি হবে? প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে এবং প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানাতে প্রিজাইডিং অফিসার কর্তৃক কি থাকবে? প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষর থাকবে এবং ম্যাজিস্ট্রেট বেঞ্চের যে কোনো সদস্যের কি থাকবে? যে কোনো সদস্যের স্বাক্ষর থাকবে। প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানাতে কি থাকবে? প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানাতে আদালতের হচ্ছে সিলমোহর থাকবে। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন যেটা আসবে যে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ৭৫ ধারায় আছে। গ্রেপ্তারি পরোয়ানা কে জারি করবে? আদালত জারি করবে। আচ্ছা, আমরা ৬১ ধারা মিস করেছিলাম। ৬১ ধারা তখন পড়িনি। ইচ্ছাকৃতভাবেই আমরা একটু ৬১ ধারায় ব্যাক করতেছি। আপনারা সবাই ৬১ ধারায় ব্যাক করবেন। ৬১ ধারায় কি বলা আছে? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না। তার মানে হলো ৬১ আর ৮১ একটা সেতুবন্ধন আছে। ৬১ প্লাস ৮১। গ্রেপ্তারকৃত ব্যক্তি অর্থাৎ বিনা পরোয়ানায় যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, তাহলে কত ঘন্টার মধ্যে তাকে কোর্টে চালান দিতে হবে? বিনা পরোয়ানায় যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয় তাহলে তাকে ২৪ ঘন্টার মধ্যে কি করতে হবে? ২৪ ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে। কোথায় বলা আছে? আমাদের এই ফৌজদারি কার্যবিধির ৬১ ধারায় বলা আছে। আর আপনাদের ৮১ ধারায় বলা আছে যে পরোয়ানা মূলে যদি কেউ গ্রেপ্তার হয়, তার মানে কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে, ওয়ারেন্ট মূলে যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে তাকে কি করতে হবে? অনাবশ্যক বিলম্ব ছাড়াই আদালতে হাজির করতে হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় এখানে কিন্তু ২ টা কোয়েশ্চেন হতে পারে। ৬১ এবং ৮১ থেকে। থেকে আপনাদের যে কোশ্চেন হতে পারে যে বিনা পরোয়ানায় যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, তাহলে সেই ক্ষেত্রে কত ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে? উত্তর কি হবে? বিনা পরোয়ানায় যদি কেউ গ্রেপ্তার হয়, তাহলে হচ্ছে তাকে ২৪ ঘন্টার মধ্যে। কত ঘন্টার মধ্যে? ২৪ ঘন্টার মধ্যে কোর্টে প্রেরণ করতে হবে। আর পরোয়ানা মূলে যদি কেউ গ্রেপ্তার হয়, অর্থাৎ কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে, এখন ওয়ারেন্ট মূলে যদি কেউ গ্রেপ্তার হয়, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, তাকে কখন আদালতে হাজির করতে হবে? ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হলে তাকে কি করতে হবে? অনতিবিলম্বে, অনতিবিলম্বে কি করতে হবে? অনাবশ্যক বিলম্ব ছাড়াই আদালতে কি করতে হবে? অনাবশ্যক বিলম্ব ছাড়াই আদালতে হাজির করতে হবে। তাহলে পরোয়ানা মূলে গ্রেপ্তারের ক্ষেত্রে কখন চালান দিতে হবে? পরোয়ানার ক্ষেত্রে আপনার হচ্ছে অনাবশ্যক বিলম্ব ছাড়া। আর পরোয়ানা ব্যতীত হচ্ছে কত ঘন্টার মধ্যে? পরোয়ানা ব্যতীত হলো ২৪ ঘন্টার মধ্যে কি করতে হবে? ২৪ ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে। খুবই মজার কথা, মজার পড়া। তারপরে হলো ৮৭ ধারা। একেবারেই ট্রু সেন্স এ যদি আমরা বলি একটা মামলায় একজন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত থেকে কি করা হলো? আদালত থেকে সমন ইস্যু করা হলো ৬৮ ধারায়।
এখন সমন দেওয়ার পরেও হচ্ছে ওই আসামি হাজির হলো না। তাহলে সমন মূলে যদি আসামি হাজির না হয়, তাহলে সেই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য আদালত থেকে কি ইস্যু করা হবে? আদালত থেকে আপনার হচ্ছে ওয়ারেন্ট দেয়া হবে। এখন সমন দিল, আসামি হাজির হলো না, তারপরে ওয়ারেন্ট প্রদান করলো, আসামি হাজির হলো না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ৮৭ ধারায় বলা আছে, কোন পলাতক আসামিকে নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য ৩০ দিনের কম নয় এমন সময় দিয়ে আদালত কি করতে পারেন? হুলিয়া জারি করতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে। খুবই ইম্পোর্টেন্ট আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য হুলিয়া জারি সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? হুলিয়া জারি সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির ৮৭ ধারায় আছে। হুলিয়াতে আসামিকে হাজির হওয়ার জন্য কতদিন সময় দেয়া হবে? হুলিয়াতে আসামিকে হাজির হওয়ার জন্য ৩০ দিন কি করা যাবে? সর্বনিম্ন ৩০ দিন সময় দেয়া হবে। এবং এই যে হুলিয়ার যে ঘোষণাপত্রটি আছে, সেটি গ্রাম বা শহরের যে প্রকাশ্য স্থান আছে, সেই গ্রাম বা শহরের প্রকাশ্য স্থানে কি করতে হবে? টাঙিয়ে দিতে হবে। এবং এই ধরনের হুলিয়া যার বিরুদ্ধে জারি হয়েছে, এই ধরনের ঘোষিত অপরাধীকে ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারায় কি করা যাবে? ৫৯ ধারায় গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা যাবে। ৮৮ ধারায় বলা আছে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। তাহলে ৮৮ একে বলা আছে ৮৭ ধারায় একজন আসামিকে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করা হলো। অর্থাৎ প্রথমে সমন দেওয়া হলো, আসলো না আসামি। তারপরে ওয়ারেন্ট দেওয়া হলো, আসামি আসলো না। অবশেষে বাধ্য হয়ে আদালত কি করলেন? হ্যাঁ, হুলিয়া করলেন, হুলিয়া জারি করলেন। এখন হুলিয়া জারি করার পরেও যদি না আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক হবে। সম্পত্তি ক্রোকের ক্ষেত্রে আপনার আ আপনার দেওয়ানির যে বিধান, সেই বিধান অনুযায়ী সম্পত্তি ক্রোক হবে। এখন আ আপনার ৮৮ ৬ ক এটা আপনাদের এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। যার সম্পত্তি ক্রোক হওয়ার কথা ছিল যিনি হলেন আসামি। আসামি হলেন রহিম। কিন্তু সম্পত্তি ক্রোক হয়ে গেছে করিমের। করিম আসামি না। তাহলে যেই ব্যক্তির সম্পত্তি ক্রোক হওয়ার কথা ছিল সেই ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির যদি সম্পত্তি ক্রোক হয়ে থাকে, তাহলে অপর ব্যক্তি ক্রোকৃত সম্পত্তি কতদিনের মধ্যে আপত্তি উত্থাপন করবেন? অপর ব্যক্তি ৬ মাসের মধ্যে কি করবেন? ৬ মাসের মধ্যে আপত্তি উত্থাপন করবেন। এবং ৬ মাসের মধ্যে আপত্তি দিবেন এবং ১ বৎসরের মধ্যে কি করতে হবে? ১ বৎসরের মধ্যে আপনার হচ্ছে মামলা দায়ের করতে হবে। ৮৯ ধারা। সম্পত্তি ক্রোক হওয়ার দিন থেকে ২ বৎসরের মধ্যে যার সম্পত্তি ক্রোক হয়েছে, যে আসামির সম্পত্তি ক্রোক হয়েছে, হ্যাঁ? সেই আসামি ব্যতীত অন্য কোনো ব্যক্তির সম্পত্তি ক্রোক হয়ে থাকলে তিনি ৮৮ ৬ এর ক তে আপনার হচ্ছে কি করবেন? ৬ মাসের মধ্যে আপত্তি দিবেন, ১ বছরের মধ্যে মামলা করবেন। কিন্তু ৮৯ ধারায় বলা আছে, যে আসামির সম্পত্তি ক্রোক করা হয়েছে তিনি যদি ২ বছরের মধ্যে আপনারা লাল কালি দিয়ে দাগ দিবেন ২ বৎসর, ৬ মাস, ১ বছর এগুলোতে যদি দাগ না দেন, তাহলে কিন্তু এমসিকিউ পরীক্ষায় পাস করা কঠিন হবে। এগুলোই কিন্তু আসবে। ছোট, ছোট বিষয়গুলোও কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসবে। এমসিকিউ তো তার আপনার হচ্ছে ব্রড বা বড় বিষয়গুলো আসার কোনো সুযোগ নেই। তাহলে সম্পত্তি ক্রোক হওয়ার দিন থেকে ২ বছরের মধ্যে আদালতে উপস্থিত হয়ে যদি প্রমাণ করতে পারেন আপনি গ্রেপ্তার এড়ানোর জন্য কি ছিলেন না? পালিয়েছিলেন না। আপনি গ্রেপ্তার বিষয়ে কিছু জানতেন না। তাহলে আদালত ক্রোককৃত সম্পত্তি ক্রোক থেকে কি করবেন? যেই সম্পত্তি ক্রোক হয়েছিল সেই সম্পত্তি থেকে ক্রোক মুক্তির নির্দেশ দিবেন। এখন ক্রোক হয়ে যদি সেই সম্পত্তি বিক্রি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ক্রোক বাবদ ব্যয় বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা আপনাকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। ৯৩ ক, ৯৩ খ, ৯৩ গ এগুলো হচ্ছে এমসিকিউর জন্য হেডিংস পড়ে যাবেন। বাংলাদেশের বাইরে সমন জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? ৯৩ ক তে আছে। বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? ৯৩ খ তে আছে। বাংলাদেশের বাইরে থেকে প্রাপ্ত সমন বা ওয়ারেন্ট কার্যকরের বিধান কোথায় আছে? কার্যকরের বিধান আছে ৯৩ গ তে আছে। জাস্ট হেডিংস পড়বেন। আমরা বলেছি যে এই ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন? ফৌজদারি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন। যদিও ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে এমনও কিছু সেকশন আছে যেই সেকশনগুলোতে কি করা যায়? মামলা মোকদ্দমা দায়ের করা যায়। যেমন এই ফৌজদারি কার্যবিধির আপনার হচ্ছে ৯৬ ধারায় কোনো বস্তু উদ্ধারের জন্য কি করা যায়? বস্তু উদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করা যায়। তাহলে ৯৬ ধারায় যে সার্চ ওয়ারেন্টের মামলা দায়ের করা যায় এটা কোন আদালতে করা হয়? এটা হলো বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়। গল্প বলি শোনেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করেই কতিপয় দুষ্কৃতিকারী আপনাকে পথরোধ করে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে গেল।
সেই অ্যাপার্টমেন্টের যে ৫ নাম্বার ফ্লোর আছে, ৫ নাম্বার ফ্লোরের আপনার হচ্ছে যে ফ্ল্যাট ৫ এর এ আছে, সেইখানে আপনাকে আটক করলো। সেইখানে আপনাকে আটক করে কতিপয় খালি স্ট্যাম্পে আপনার কি করলো? স্বাক্ষর নিল। তারপরে আপনাকে ছেড়ে দিল। তাহলে সেই স্টাম্পগুলো আপনি কিভাবে উদ্ধার করবেন? কারণ সেই স্টাম্পগুলো দিয়ে তো আপনার নামে অনেকগুলো মামলা দায়ের করা যেতে পারে। যে বিভিন্ন জায়গা থেকে আপনি লেনদেন করেছেন। তাহলে সেই স্টাম্পগুলো উদ্ধারের জন্য আপনি হচ্ছে এই ৯৬ ধারায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তল্লাশি পরোয়ানার মামলা দায়ের করতে পারবেন। তাহলে ৯৪ ধারায় দলিলাদি বা অন্যান্য দ্রব্যাদি পেশ করতে সমান। তাহলে আদালত বা পুলিশ অফিসার দলিল বা বস্তু পেশ করতে প্রথমে হচ্ছে কি করতে পারেন? আদেশ জারি করতে পারেন। ৯৫ ধারায় বলা আছে চিঠি বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে আপনার হচ্ছে বস্তু বা পার্সেল অর্পণ করার নির্দেশ দিতে পারেন। এখন প্রথমেই কিন্তু সার্চ ওয়ারেন্ট হবে না। প্রথমে সেই প্রোডাক্ট বা হচ্ছে সেই পণ্য বা হচ্ছে সেই দ্রব্য বা হচ্ছে সেই যে দলিল বা হচ্ছে সেই যে স্টাম্প সেটা আপনার হচ্ছে আদালতে সাবমিট করার জন্য সমন দিবেন বা হচ্ছে আদেশ দিবেন। তারপরেও যদি আপনার হচ্ছে আ সাবমিট না হয় তাহলে 96 এ আদালত কি করতে পারেন? সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। এই সার্চ ওয়ারেন্টের মামলা করা হয় ৯৩ ধারায়। এখন ৯৭ ধারায় বলা আছে ঠিক আছে উনি সার্চ ওয়ারেন্টের আদেশ দিবেন। কিন্তু কোথায় সার্চ ওয়ারেন্ট হবে? সেই ১০ তলা অ্যাপার্টমেন্টে লিফটের ৫ এর ৫ নাম্বার ফ্লোরের ৫ এর এ নাম্বার ফ্ল্যাটে আপনার স্বাক্ষর নিয়েছে। আদালত বলে দিতে পারেন যে সেই অ্যাপার্টমেন্টের লিফটের ৫ এর এ নাম্বার যে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটাতেই কি হবে? সেই ফ্ল্যাটটাতেই আপনার হচ্ছে সার্চ ওয়ারেন্ট হবে। এরকম হচ্ছে পরোয়ানা নিয়ন্ত্রণ করে আপনার হচ্ছে আদেশ দিতে পারেন। নির্দিষ্ট স্থান বা উহার অংশ বিশেষ কি হবে? আপনার সার্চ হবে। এরকম নির্দেশ সম্বলিত আদেশ দিতে পারেন। ৯৮ ধারায় বলা আছে যে চোরাই মাল, জাল দলিল ইত্যাদি আছে বলে যদি ম্যাজিস্ট্রেটের নিকট সন্দেহ হয়, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই চোরাই মাল বা জাল দলিল ইত্যাদি আছে বলে সন্দেহ হলে সেইখানে কি করতে পারবেন? তল্লাশি চালাইতে পারবেন। ৯৯ ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা এমসিকিউ পরীক্ষায় আসার মতো কিন্তু। তাহলে প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা ৯৯ ক কোনো খবরের কাগজ, কোনো পুস্তক, কোনো দলিল এগুলো যদি সরকারের যে প্রধান, রাষ্ট্রপতি, বিচারপতিদের জন্য মানহানিকর হয়, তাহলে সেই ক্ষেত্রে সরকার কি করতে পারেন? সেই প্রকাশনা বা হচ্ছে পুস্তক বাজেয়াপ্ত করতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় প্রকাশনা বা পুস্তক বাজেয়াপ্ত কে করতে পারেন? সরকার করতে পারেন। কোন ধারা অনুযায়ী করতে পারেন? এই ফৌজদারি কার্যবিধির ৯৯ ক ধারা অনুযায়ী। ৯৯ খ এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। ৯৯ খতে বলা আছে বাজেয়াপ্তি ঘোষণার কয় মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের কাছে ঘোষণা বাতিলের দরখাস্ত করতে হবে? তাহলে উত্তর কি হবে? বাজেয়াপ্তি ঘোষণার ২ মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের কাছে কি করতে হবে? ঘোষণা বাতিলের দরখাস্ত করতে হবে। কত দিনের মধ্যে ঘোষণা বাতিলের দরখাস্ত করতে হবে? বাজেয়াপ্তি হওয়ার ২ মাসের মধ্যে। কার নিকট করতে হবে? হ্যাঁ, হাইকোর্ট বিভাগের নিকট করতে হবে। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট, হিউজ ইম্পোর্টেন্ট। ৯৯ গতে বলা আছে যে কয়জন বিচারপতি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে এরকম আবেদনপত্রের শুনানি হবে? তাহলে উত্তর কি হবে? ৩ জন বিচারপতি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে এরকম আবেদনপত্রের শুনানি হবে। আগামীকালকে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ১০০ ধারা দিয়ে পড়ব। পরবর্তী ক্লাস আগামী শুক্রবার আপনারা সকলেই যুক্ত হবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করতে পারেন। শুক্রবারের ক্লাসটা আমরা হচ্ছে একটু আগে থেকে শুরু করব। ঠিক আছে? আমাদের তো ক্লাস টাইম হলো ৮:৪৫ লিঙ্ক ৯টা থেকে শুরু। কিন্তু শুক্রবারের যে ক্লাসটা আছে সেটা আমরা একটু আগে শুরু করব। যাতে আমরা ক্লাসটা একটু লং নিতে পারি। আর আজকের ক্লাসে যাদের কোশ্চেন আছে আপনারা ক্লাসে থাকতে পারেন। আর যাদের কোশ্চেন নেই আপনারা লিভ নিতে পারেন।